হ্যালো বন্ধু, আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষি, যেখানে কিনা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভিডিও বানানো হয় আর আপনাদেরকে দেখানো হয়। আধুনিক প্রযুক্তি খুব সহজ উপায়ে, যেখানে পরিশ্রম অনেক কম, খরচাও অনেক কম এবং লাভ্যাংশের পরিমাণ অনেক বেশি থাকে। আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা বানাতে চাইছি সেই ভিডিওটা হচ্ছে, দেখুন, লঙ্কা, শসা, বেগুন, টমেটো, ঝিঙে, এমনকি করলা গাছের মহামারী একটা রোগ, সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, এমনকি লিফ কার্ল, কোঁচকানো পাতা কোঁচকানো রোগ, সেই সব সম্বন্ধে ভিডিওটি শেষ অবধি দেখুন। অবশ্যই আপনাদের অনেক অনেক উপকারে লাগবে। আমরা অনেক টাকা ব্যয় করি, অনেক টাকা খরচা করি, মাচা তৈরি করি তার খাঁচায়, সেখানে দেখা যায় যে মাচায় ঠিক গাছ উঠছে আর সেই ওঠার সময় কিন্তু পাতার ডগ মরে যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রথমে পাতা মোড়া হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করছে। মোজাইক ভাইরাস সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস, লিফ কার্ল, যেটা কোনো সমাধানের রাস্তা নেই। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবার চেষ্টা করছি, আপনারা মন দিয়ে দেখুন, এমনকি মন দিয়ে শুনুন। দেখুন, আমাদের এই রোগের সূত্রপাত কোথায় আমরা অনুভব করতে পারি না, বুঝতেও পারি না, হাজার হাজার টাকা খরচা করে দিই স্প্রের মাধ্যমে। লেগে গেলে কিন্তু খুব মহা মুশকিল হয়। এই রোগ লেগে গেলে পাতা কোঁচকানো বা কুঠে রোগ যাকে বলা হয়, কুঠে রোগ কিংবা লিফ কার্ল ভাইরাস, এমনকি মোজাইক মতন ভয়ঙ্কর ভাইরাস, মোজাইক ভাইরাসের মতন ভয়ঙ্কর ভাইরাস যদি আপনাদের জমিতে ক্ষেত্রে লেগে যায়, তাহলে এটা ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা কৃষকদেরকে অনুভব করতে হয়। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবার জন্য। ভিডিওটি মন দিয়ে দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবকে শেয়ার করুন, কারণ এই সমস্ত ভিডিও আশা করি আপনাদেরকে খুব কমই দেখতে পাবেন। ঠিক আছে, দেখুন, বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পাতা কোঁকড়ানোর কারণ, বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত এবং পাতা কোঁকড়ানোর কারণ ও তার প্রতিকার বোর্ডে লিখেছি। এই জন্যে যে লিখতে গেলে অনেক সময় দেরি লাগবে, তার জন্য আমি কিছু কথা বোর্ডে রেখেছি। ঠিক আছে, দেখুন, আমাদের মাটিতে যে সমস্ত খনিজ উপাদানগুলো প্রয়োজন, মাটিতে কিন্তু আমরা দীর্ঘদিন কৃষিকাজ করার ফলে উদ্ভিদরা সেই সমস্ত খনিজ লবণ মাটি থেকে খেয়ে নিয়েছে। এতএব মাটিতে অভাব দেখা দিয়েছে। কীরকম? যে সমস্ত মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট নেই। অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাইক্রোনিউট্রিয়েন্ট নষ্ট হয়ে গেছে। এমনকি আপনাদের জমিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রভাব বেশি দেখা দিয়েছে, মানে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে, আর উপকারী ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের রাসায়নিক সার ইউজ করার ফলে। আর সেইগুলা সঠিক মাটির পিএইচ মাত্রা ঠিক রাখার জন্য আপনাদেরকে কিছু করণীয় করতে হবে। দেখুন, আগামী দিনে হয়তো আপনারা এই চাষগুলা করবেন, হয় করলা চাষ করবেন, না হয় আপনারা করবেন শসা চাষ, অথবা লঙ্কা চাষ, অথবা বেগুন চাষ। যে কোনো সবজি বা আনাজবর্গীয় ফসল করেন না কেন, আপনাদের কিন্তু এগুলো মাস্ট বি করতেই হবে, নাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। দেখুন, মাটির মধ্যে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিচ্ছে, ক্যালসিয়ামের অভাব দেখা দিচ্ছে। ক্যালসিয়ামের এত অভাব যে গাছ একটু বড় না হতে পাতা কুঁচকে যাচ্ছে। বোরনের অভাব, ফুল ফল আসছে না। আচ্ছা, জিঙ্কের অভাব, গাছের একটু সামান্য গাছ বড় হয়ে গেলেই পাতার বিভিন্ন কালার আসছে, ক্লোরোফিলের মাধ্যমে, সূর্যালোকের মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে খাবার তৈরি করতে পারছে না। পটাশিয়ামের অভাব, গাছ ঠিকঠাক শিকড় বৃদ্ধি করে গাছ শক্তপোক্ত হতে পারছে না। আর সালফারের অভাব, যা পাতা হলদে হয়ে যায়, পাতার গঠন ঠিকমতো হয় না। হিউমিক অ্যাসিড, যেটা হিউমাস, মাটির মধ্যে যে হিউমাস, সেই হিউমাসের অভাব হয়ে গেছে, যেটা আপনাদেরকে ওই সমস্ত সার কিংবা এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে সে তৈরি করতে হবে। ফ্লভিক অ্যাসিডের প্রবলেম, ফসফরাসের প্রবলেম, অনেক ধরনের প্রবলেম মাটিতে। এই অনুখাদ্যেরগুলা ঘাটতির জন্য আপনি যদি জমি তৈরি করার আগে কিন্তু জমি যখন ধরুন ফসলের চাষ করবেন কিংবা আগামী দিনে ফসল করবেন, জমিতে যখন লাঙল দেবেন, তখন কিন্তু এগুলা আপনাকে জমি রেডি করতে হবে এই সমস্ত সার দিয়ে। তো আপনাদেরকে একের পর এক বুঝিয়ে দিচ্ছি। আপনি প্রথমে ক্যালসিয়াম দেবেন। কিভাবে ক্যালসিয়াম দেবেন? ক্যালসিয়াম হচ্ছে হাড়গুঁড়োর মধ্যে ক্যালসিয়াম থাকে। এছাড়াও আরেকটা আছে যেটা আমরা চুন বলি, ডোলো চুন। সে চুন আপনি ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন? ধরুন আজ থেকে আগামী 20 দিন পর আপনি এই যে কোনো একটা ফসল লাগাবেন, হয় বেগুন, না হয় লঙ্কা, না হয় টমেটো, না হয় করলা, না হয় শসা লাগাবেন। তখন আপনাকে একর প্রতি আপনাকে 1 কুইন্টাল আপনাকে কিন্তু
25 কেজির বস্তা পাওয়া যায়, আপনাকে ডলোচুন ব্যবহার করতে হবে। সেটাকে ভালোভাবে নাগল দিয়ে জল দিয়ে ভালো জোতে নাগল দিয়ে আপনাকে প্রায় নাগল রেডি করে রেখে 15 দিন পর আপনি বাকি অন্যান্য এই মাইক্রো নিউট্রিয়েন্টগুলো কিন্তু জমি তৈরি করার সময় দেবেন। প্রথমে এটা জমিতে ছড়িয়ে নাগল দিয়ে চুনটাকে বললাম, চুনটাকে দিতে পারেন। চুন যদি না পান হয়তো খুব কুইকলি লাগাবেন, তাহলে আপনাকে কিন্তু দোকানে গিয়ে বলতে হবে ক্যালসিয়াম জাতীয় রাসায়নিক সার দিন বা ফার্টিলাইজার দিন বা ক্যালসিয়াম জাতীয় কিছু জৈব সার দিন, যাতে আমার জমিতে ক্যালসিয়ামের অভাব পূর্ণ হয়। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট, দেখবেন ম্যাগনেসিয়াম সালফেট খুব চিনি, আমাদের যেমন মোটা চিনি দানা থাকে না, ঠিক চিনি দানার মতো। ওটাকে আমরা অনেকেই বলি একটা রক সল্ট কিংবা বিভিন্ন কোম্পানির রক সল্ট কিংবা বিভিন্ন ধরনের অনেক রকম সল্ট হিসাবে মার্কেটে পাওয়া যায়, 2 কেজি 1 কেজির প্যাক। বোরন পার কেজিতে আপনি ম্যাগনেসিয়াম দেবেন, পার ক্যালসিয়াম দেবেন। আপনাকে বললাম চুন যদি দেন 1 কুইন্টাল, আচ্ছা ম্যাগনেসিয়াম দেবেন পার একর যদি হিসাব করেন তা পার একরে আপনি বিঘাতে যদি 25 কেজি হয়, 25 থেকে 30 কেজি দেবেন, একরে 30 কেজি। বোরন দেবেন 10 কেজি, জিঙ্ক দেবেন 5 কেজি কিংবা 3 কেজি দিলেও হবে, 3 থেকে 5 কেজি। পটাশিয়াম আপনি তো দিচ্ছেনই, সালফার দেবেন 20 কেজি। হিউমিক অ্যাসিড দেবেন। এই হিউমিক অ্যাসিড, সালফার, ফ্লভিক অ্যাসিড এগুলা কিন্তু আপনি বিভিন্ন রকম একটা রাসায়নিক সারের একটা ব্যাগের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম জৈবিক হিসাবে হিউমিক অ্যাসিড, ফ্লভিক অ্যাসিড, অ্যামোনিও অ্যাসিড জাতীয় ব্যাগ পাওয়া যায়। এগুলা কিন্তু আপনি যখন জমি তৈরি করছেন, আপনি কালকে লাগাবেন, আজকে নাগল দিচ্ছেন, তখন কিন্তু এই ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, পটাশিয়াম, সালফার, হিউমিক অ্যাসিড, ফ্লভিক অ্যাসিড, বিভিন্ন রকম ফসফরাস এই ধরনের এগুলা কিন্তু তখন আপনি দিয়ে দিতে পারেন। কিন্তু আপনাকে প্রথমে দিতে হবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা যদি চুন দেন তাহলে আপনাকে আগে থেকে রেডি করতে হবে, দিন 15 থেকে 20 দিনের মধ্যে আগে চুন ছড়িয়ে, ডোলো চুন ছড়িয়ে আপনাকে জল পাইয়ে দিয়ে সেটাকে আবার নাগল দিয়ে জমিটাকে রেডি করতে হবে। তারপর মাটি তৈরি করার সময় আপনাকে কিন্তু এগুলা সমস্ত কিছু দিতে হবে। এটা দেওয়ার পর আপনি বীজ পুঁতলেন কিংবা গাছ লাগালেন, দেখবেন যে আপনার এই রোগের পরিমাণ অত্যন্তই কমে গেছে, প্রায় নেই বললেই চলে। নাহলে কিন্তু আপনার একটু বড় হবে, বড় আস্তে আস্তে বড় হতে হতেই দেখবেন যে বিভিন্ন ধরনের কোনো গাছ দেখুন ছোটো অবস্থায় মোজাইক ভাইরাস লেগেছে কিংবা পাতা কোঁকড়ানো হয়ে গেছে, কোনো গাছে দেখবেন আরেকটু বড় হচ্ছে তারপর হয়ে যাচ্ছে, কোনো গাছে দেখবেন আরেকটু বড় হয়েছে তারপর হয়ে যাচ্ছে, কোনো গাছে দেখবেন যে মাচায় উঠছে, এরকম ডগাটায় কিন্তু কুচকে যাচ্ছে, আর কিন্তু বেড়ে উঠতে পারছে না। এর পিছনে অনেক কারণ আছে, শুধু যে এই সমস্ত কারণ এমনটা নয়, শুধু যে এই সারের কিংবা এইসব অনুখাদ্যের অভাব এমনটা নয়, অনুখাদ্যের অভাব প্রাথমিক কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনার জমিতে গাছের গোড়ায় যদি ধরুন এটা গাছ, মন দিয়ে শুনুন ভিডিওটা, এটা গাছ, তা গাছের এই লত উঠেছে, আপনি এবার রাসায়নিক সার দেবেন, আমার চাপান সার হিসেবে রাসায়নিক সার দেবেন। গাছের গোড়া ধরুন এটা গাছের গোড়া, আপনি 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম অনেক মাত্রা অধিক ফলনের জন্য আপনারা অধিক মাত্রায় সার ব্যবহার করেন, কিন্তু আমি বলবো তা না, কম ভারে বেশি ব্যবহার করুন। আপনার গাছের গোড়ায় কিন্তু সারটা দেওয়া চলবে না, এটা গাছের গোড়া আপনাকে অনেক দূরে কিন্তু ছড়িয়ে দিতে হবে, এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, চারদিকটায় যেমন খাবারটা থাকে। নাহলে কিন্তু এই খাবারটা ছড়িয়ে দেওয়ার পর এই যে আপনার রাসায়নিক সারটা আছে এই শিকড়ের মধ্যে যদি ডাইরেক্ট লেগে যায়, শিকড়গুলোর মধ্যে ডাইরেক্ট যদি লেগে যায়, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু বেড়ে ওঠার জন্য আপনি দিলেন রাসায়নিক সার, বিভিন্ন রকম ভিটামিন জাতীয়, ভিটামিন গোত্রীয়, বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের অনুখাদ্য জাতীয় বিভিন্ন সার দিলেন, সেখানে দেখা গেলো আপনার কী হলো, হিতের বিপরীত হলো। সার দেওয়ার পর দেখা গেলো আপনার সমস্ত গাছ কিন্তু কুঁকড়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে কী করতে হবে না, গোড়ায় সার দেওয়া চলবে না। আপনাকে প্রথমে মাটি রেডি করার সময় আপনাকে সারগুলা জমিতে ছড়িয়ে চাষ দিয়ে, নাগলের চাষ দিয়ে আপনাকে রেডি করতে হবে। তারপর গাছ বড় হবে, বড় হওয়ার পর কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু এই দূরে রাসায়নিক সার কম মাত্রায় যা ব্যবহার করেন, হয়তো প্রত্যেকটা চাবাতে কিংবা 1 বিঘা জমিতে হয়তো 1 কুইন্টাল কিংবা 1.5 কুইন্টাল সবে মিলে ইউজ করেন, সেখানে আপনাকে কম ইউজ করবেন, সেখানে সেটা 2 বার ইউজ করবেন, 3 বার ইউজ করবেন, কারণ গাছ তো একবারে খেয়ে নেবে না। আমরা যদি সকালে খাই তো আমাদেরকে কি দুপুরে খেতে হবে না? অবশ্যই খেতে হবে, কিন্তু সকালবেলা আমরা যদি পেট ভর্তি খেয়ে নিই, অনেক অত্যাধিক খাবার খেয়ে নিই, আমাদের সেখানে অনেক রকম সমস্যা হয়, বদহজম হয়, গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন ধরনের সমস্যা হতে হবে, তাতে হজমের অসুবিধা হবে। প্রত্যেকটা
জীবের একই কন্ডিশন। গাছের মধ্যেও একবারে যদি অত্যাধিক সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার মনে হবে যে অত্যাধিক ফল দেবে, কিন্তু অত্যাধিক ফল দেবে না, আপনার হিতের বিপরীত হবে, যেটা আপনি কল্পনা পর্যন্ত করতে পারেন না। এই জন্যই আপনারা বারবার ধরে ঠকেন। এই জন্যই করলা গাছে অনেক টাকা খরচা করেন অথচ সাকসেস পান না। এই জন্যই শশা গাছে কিউকাম্বারে আপনি প্রচুর টাকা খরচা করেন অথচ লাস্টে দেখা যায় ফুল ফল আসার সময় আপনার সমস্ত পাতা হলুদ হয়ে গেছে, ভোঁতা হয়ে গেছে, ডগ একটুকুনো ছুটে না। ওই এমনকি বেগুন গাছে দেখবেন যে এই জন্যে ঢলে পড়ছে, এই পড়ছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া শিকড়ে ড্যামেজ করে দিচ্ছে, তাতে বেগুন চাষও সাকসেস হতে পারছেন না। তার জন্য আমি বারবার ধরে বলছি আপনি ক্যালসিয়াম যদি সঙ্গে সঙ্গে লাগান তাহলে ক্যালসিয়াম জাতীয় কিছু রাসায়নিক সার ব্যবহার করুন, নাহলে কিন্তু 15 থেকে 20 দিনের আগে এই ক্যালসিয়াম হিসাবে আপনি কিন্তু ডলোচুন ব্যবহার করুন। তাহলে কি হবে, আপনার যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নাশ করে দেবে, উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হবে, তাতে আপনার মাটির পিএইচ মাত্রা ঠিক থাকবে। তাহলে এগুলা বললাম, এগুলা করবেন। এগুলা সারগুলা প্রথমে ক্যালসিয়াম কিংবা যদি কুইকলি লাগান, বারবার ধরে বলছি কথা, তাহলে কিন্তু আপনি দেখবেন হাড় গুঁড়ো পাওয়া যায় বিভিন্ন ধরনের কৃত্রিম উপায়ে, বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম বের করছে জৈবিক হিসাবে, আপনি ওটা ব্যবহার করুন সমস্ত সার একসঙ্গে মিশিয়ে। আর যদি বলেন না আমি চুন দেবো, তা 15 থেকে 20 দিন আগে জমিটা তৈরি করুন, তারপর এই সমস্ত রাসায়নিক সারগুলা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে আপনি ফসল লাগান। আপনার ফসল অনেক সুরক্ষিত থাকবে, আপনার ফসলের গ্রোথ ঠিক থাকবে। দেখুন দুর্বল যদি হয় গাছের, একটা সুস্থ মানুষকে একজন সুস্থ যদি হতে হয় তাহলে তার শরীরে সব কিছুই ভিটামিন থাকা প্রয়োজন, নাহলে কিন্তু সে সুস্থ থাকে না। নাহলে বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করে, বিভিন্ন ধরনের শরীরে বিভিন্ন ধরনের অনেক ধরনের ক্ষতিকর সমস্যা সম্মুখীন হতে হয়। তাই আমি বলবো আপনি প্রথম থেকে আপনি স্ট্রংলিভাবে আপনার গাছকে আগিয়ে তুলুন, আপনার গাছের গ্রোথ রাখুন, তাহলে আপনার গাছে রোগের পরিমাণ অনেক কম থাকবে। তাহলে প্রথম কারণ হলো, এটা হচ্ছে প্রথম কারণ, এটা হচ্ছে মাটিতে যে সমস্ত অনুখাদ্যের অভাব, সেই অনুখাদ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে গাছের গোড়ায় কিন্তু রাসায়নিক সার ব্যবহার করা চলবে না। গাছের গোড়ায় যদি রাসায়নিক সার ব্যবহার করেন, শিকড়ে যদি ডাইরেক্টলি পেয়ে যায়, তাতে আপনার গাছ কিন্তু ড্যামেজ হয়ে যাবে, মানে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে। তাই আপনার গাছ ভোঁতা হয়ে যাবে, ফুল ফল কিচ্ছু দেবে না। তৃতীয় কারণ দেখুন, তৃতীয় কারণ হচ্ছে থিপস, মাইটস, সাদামাছি, এমনকি বিভিন্ন ধরনের চোষক পোকা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো খালি চোখে দেখতে পারবেন না, আপনার মনে হবে যে পোকা নেই, কিচ্ছু থিপস নেই, মাইটস নেই, কিচ্ছু নেই, কোনো সাদামাছি নেই, কিন্তু এমন কিছু চোষক পোকা আছে, মাকড় আপনি খালি চোখে দেখতে পাবেন না। আপনি থিপসকে খালি চোখে না দেখার মতো নেই, অনেকক্ষণ দৃষ্টি দিয়ে দেখলে হয়তো দেখতে পাবেন, তাহলে সেই সমস্তগুলো দেখতে পাবেন না। কিন্তু আপনাকে মাঝে মধ্যে ছোটো থেকে গাছ যখন ছোট আছে, এরকম ছোট যখন গাছ আছে, ছোট যখন এরকম পাতা বেরোচ্ছে, এরকম লত নিচ্ছে, দিয়ে আরও পাতা বেরোচ্ছে, তখন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, নাহলে কিন্তু আপনার অসুবিধা হবে। কি থিপস, মাইটস অথবা এমনকি সাদামাছির পর্যন্ত। তাহলে আপনার গাছ কিন্তু ওই নতুন ডগার কচি পাতাটা কিন্তু ওই সমস্ত দেখবেন যে থিপসটা কিন্তু এখানে থাকে। চুলচুলে পোকা বলে অনেকেই বলে, চিরুনি পোকা, দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র পোকা, লম্বা লম্বা, ঠিক মাথার ইকুনের মতন একটু লাফায়। আপনি একদৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবেন গাছের ঠিক ডগায় এই জায়গাটি আপনার দেখতে পাবেন, এই জায়গাটায়, এখানেই জায়গাটা পাতাটাকে আপনার যদি রসটা শোষণ করে নেয়, তাহলে আপনার কিন্তু গাছ কুঁকড়ে যাবে। আর পাতার তলে যদি মাকড় লেগে যায়, তাহলে আপনার গাছ কিন্তু অসুস্থ হয়ে যাবে, তাহলে আপনার গাছ কিন্তু কুঁকড়ে যায়। তাহলে প্রথম কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব, দ্বিতীয় কারণ হচ্ছে এই গাছের গোড়ায় অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করা, তৃতীয় কারণ কি বললাম, তৃতীয় কারণ হচ্ছে আপনার থিপস, মাইটস, সাদামাছি, অন্যান্য চোষক পোকা গাছের পাতার রস শুষে খাওয়ার জন্য, এমনকি এই রোগের বাহক হিসাবে এরা অত্যন্ত কাজ করে। রোগের বাহক হিসাবে ধরুন এই গাছটা আপনার এই ভাইরাস লেগেছে, মোজাইক ভাইরাস লেগেছে, সাদামাছিটা এইখান থেকে রসটা শোষণ করে নিয়ে অন্য একটা গাছে আরও বসে ওখানে রসটা আবার শোষণ করছে, এখান থেকে এই ভাইরাসটা কিন্তু ওই গাছকে যাচ্ছে। তাহলে আপনার জমিটা কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু মোজাইক ভাইরাসে কিংবা বিভিন্ন রকম ভাইরাসের কারণে যে সমস্ত ঘটনা ঘটে কিন্তু সেগুলা হয়ে যাচ্ছে, গাছ তুলসী পাতা হয়ে যাবে, বিভিন্ন ধরনের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এরপর বলছি চতুর্থ কারণ হচ্ছে সূর্যের অত্যাধিক হিট। ধরুন আপনি গাছ লাগিয়েছেন, আপনার জমি শুকনো হয়ে গেছে, আপনার জমি ফেটে গেছে, এবার এই শিকড়ে কিন্তু আপনার প্রচুর হিট লাগছে, এই সূর্য কিরণ প্রচুর হিট লাগছে, জমি এই মাটিটা তাপ পাচ্ছে,
তাপ পাওয়ার পর এখানে প্রচুর হিট হচ্ছে, আপনার শিকড় অবধি পুরো হিট হচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তখন কিন্তু এই শিকড় থেকে গাছ কিন্তু খাবার, পাতায় খাবার তৈরি করলো, কিন্তু শিকড় থেকে কিন্তু মাটির যে সমস্ত খাবারগুলা এগুলো কিন্তু গাছের শরীরের মধ্যে পরিবাহিত করতে পারছে না, যার জন্য শিকড় যেহেতু গাছের খাবারের মেন উৎস, তাহলে এখান থেকে কিন্তু আপনার এই গাছে কিন্তু পৌঁছাতে পারছে না, গাছে বৃদ্ধির সহায়তা থেকে ব্যাঘাত ঘটছে, কিন্তু আপনার তার জন্য আপনার এই ডগা কিন্তু কুঁচকে যাচ্ছে। কারণ দেখুন, আমাদের সমস্ত শক্তির মেন উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা গাছের জন্য প্রত্যেকটা তো ওয়েদার, যেমন গ্রীষ্মকালে আমরা কি আলু চাষ করতে পারবো না, শীতকালের ফসল এটা। তাহলে এই করলা গাছ বর্ষাকালে ভালো হয়, ভালো বর্ষা হলে, কিন্তু যখন প্রচুর হিট বেড়ে যায়, প্রচুর তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু আপনার গাছের প্রচণ্ড ক্ষতি হয়। দেখবেন যে আপনার গাছের গোড়ায় ওই রোদের জলে মিশে দেখবেন গাছের এই ভিজা মাটি কিন্তু প্রচুর হিট হচ্ছে, তাতে আপনার গাছের শিকড় অনেক গরম হয়ে যাচ্ছে, যার জন্য এই মাটি থেকে সংশ্লিষ্ট খাবার আপনার উদ্ভিদ কিন্তু শোষণ করতে পারছে না, দিয়ে গাছের ডগা কিন্তু খাবারটা না পৌঁছাবার জন্য আপনার গাছের কিন্তু বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করছে, এমনকি গাছটা পর্যন্ত মারাও যেতে পারে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কারণগুলো আপনারা যদি উপলব্ধি করতে পারেন, আমার কথা যদি মিথ্যা হয়, আপনি একটু নিজে অনুভব করুন, নিজে উপলব্ধি করুন যে হ্যাঁ, এই ছোট্ট ভাইটা কোনো খারাপ বকছে কিংবা বক করে বকছে, অত্যাধিক বকছে, তাহলে কিন্তু আমাকে আপনি অবিশ্বাস করতে পারবেন। কিন্তু আমি অবিশ্বাসের মতো কথাবার্তা বলি না, আপনাদের উপকারের জন্য এই সমস্ত উন্নত ভিডিও বানাবার চেষ্টা করি। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন, আপনাদের উপকারের জন্য আমি ভিডিও বানাতে এসেছি, আপনাদের ক্ষতি করার জন্য নয়। তাই আপনি বিশিষ্ট যাদের এগ্রিকালচার সম্বন্ধে জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করবেন দরকার হয়। তাও আমি বলছি, আপনাকে 100% গ্যারেন্টি সহকারে বলছি, আপনি প্রথমে মাটির ব্যাকটেরিয়াকে নষ্ট করুন, ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নষ্ট করুন। উপকারী ব্যাকটেরিয়া হিসাবে অনেক রকম ওষুধ পাওয়া যায়, সে সমস্ত ওষুধগুলো আপনি ভিডিও ভালোভাবে বানিয়ে দেবো অন্যান্য সময়, এখন সময়ের প্রচুর অভাব। আপনি প্রথমে ক্যালসিয়াম জাতীয় কিছু জমিতে দিন, তারপর এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো দিন, তারপর হচ্ছে আপনি জমিতে গাছের গোড়ায় তেজ দেবেন না, গাছের ঠিক অনেকটা দূরে প্রায় 1.5 চাক্ষর মানে হচ্ছে প্রায় 6 থেকে 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি দূরে খাবার দেবেন। গাছ যত আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, পরিমাণে কম সার দিন, একবারে বেশি সার না দিয়ে। দ্বিতীয়ত কারণ হচ্ছে জমি শুকনো হতে দেবেন না, জমি শুকনো হলে কিন্তু আপনার অসুবিধা হবে, জমি শুকনো হলে মাটি থেকে গাছের খাবার তৈরি করতে, শোষণ করতে অসুবিধা হবে। আরও কারণ হচ্ছে আপনার বিভিন্ন রকম থিপস, মাইটস, এমনকি সাদামাছি, এমনকি শোষক, বিভিন্ন ধরনের শোষক জাতীয় রস শুষে খাওয়া পোকার হাত থেকে আপনি যাতে ঠিক থাকেন, সেই সমস্ত প্রতিরোধ ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনাকে কিছু ওষুধ আমি বলে দিচ্ছি, হয়তো যাদের গাছ লাগিয়ে ফেলেছেন আর কিছু করার নেই, মাটি তৈরি করার জন্য আর কিছু করার নেই, আপনার গাছ ছোট থেকে বড় হতে চলেছে, তাদেরকে জন্য, সেই সমস্ত কৃষকদের জন্য আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি কি করবেন। ধরুন আপনার এইগুলা কিন্তু মাটি তৈরি করার সময় একটাও দিয়ে নেই, আপনার গাছ এই ছোট হচ্ছে, এই লত নেবে, তখন আপনি কিন্তু এক কাজ করবেন, আপনি পার ট্যাঙ্কিতে আপনি 0.00050, এটা হচ্ছে পটাশিয়াম সালফেট, 0.050 আপনি পার ট্যাঙ্কিতে, 100 লিটার ট্যাঙ্কে আপনি 50 গ্রাম ইউজ করুন। ঠিক আছে, যদি ছোট গাছ হয়, একবার শিশু গাছ হয়, তাহলে কম ইউজ করবেন, 30 গ্রাম ইউজ করতে পারেন। যদি মনে হচ্ছে আমার 8-10 পাতা হয়ে যাচ্ছে, তখন আপনি পার ট্যাঙ্কিতে 0.050 50 গ্রাম ইউজ করুন। এটা হচ্ছে আপনার পটাশিয়াম সালফেট 0.050। অনেক কোম্পানির আছে, ইফকো কোম্পানির আছে, এরিস কোম্পানির আছে, অনেক কোম্পানির আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি এর সঙ্গে আপনি কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু মেশাতে পারেন, যে কোনো ফাঙ্গিসাইড, অ্যামিস্টার টপ হোক আর যে কোনো ফাঙ্গিসাইড হোক মেশাতে পারেন না। আপনি ম্যাগনেসিয়াম সালফেট, চিনি দানার মতন ম্যাগনেসিয়াম সালফেট আপনি ইউজ করতে পারেন। ইপসাম সল্ট বলে, ম্যাগনেসিয়াম সালফেটকে বাংলায় বলে ইপসাম সল্ট। তাই ইপসাম সল্ট আপনি ইউজ করতে পারেন পার ট্যাঙ্কিতে, কিন্তু আপনি 50 গ্রাম, 15 লিটার থেকে 16 লিটার ট্যাঙ্কে। তার সঙ্গে আপনি কিন্তু ইউজ করতে পারেন কি চেলাকেল হচ্ছে ক্যালসিয়াম ইউজ করতে পারেন। এল হচ্ছে
আপনার যদি এই গাছের মধ্যে ফ্লাওয়ার স্প্রে আকারে দেন তাহলে কিন্তু আপনার এই যদি এখনও না লেগেছে, যদি লাগে তাহলে যত করলে গাছ লাগবে, হয়তো আপনার জমিতে এই প্রথম লাগছে তাহলে ততগুলো গাছকে কিন্তু আপনি উপড়িয়ে ফেলে দেবেন, নাহলে এখান থেকে কিন্তু শোষক পোকাগুলো কিংবা থিপস সাদামাছির কারণে বাহক হিসাবে, রোগ বাহক পোকা হিসাবে আপনার কিন্তু অন্যান্য গাছে ছড়িয়ে ফেলবে, তাহলে দূরে নিয়ে যেয়ে ফেলবেন অথবা মাটির নিচে ফেলে দেবেন। তারপর আপনি কিন্তু এগুলো স্প্রে করবেন 0050 ইপসম সল্ট মানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর ক্যালসিয়াম আপনি 15 থেকে 20 গ্রাম পার ট্যাঙ্কিতে দেবেন। ক্যালসিয়াম 15 থেকে 20 গ্রাম পার ট্যাঙ্কে। এটা চেলাকেল, দেখুন এটা খুব দুর্দান্ত রেজাল্ট, চেলাকেল এরিস কোম্পানির চেলাকেল, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার গাছ অনেকটা কিন্তু ডেভেলপ হচ্ছে, অনেক গ্রোথপূর্ণ হচ্ছে, যে সমস্তগুলো প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনীয় খাদ্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে আপনার গাছ কিন্তু এই রোগ থেকে আপনার মুক্তি পাচ্ছেন। আর আপনাকে কি কয়েকটা ওষুধ আপনাকে বলে দিচ্ছি, দেখুন এটা কিন্তু ওই পাতায় বিভিন্ন রকম শোষক জাতীয় পোকা যেমন থিপস, সাদামাছি, তা মাকড়, এসবের ক্ষেত্রে এটা কিন্তু এই যে বেস্ট এগ্রো লাইফ লিমিটেডের রনফিনটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি যদিও এগুলো আলাদা আলাদা ভিডিও বানাবো, তাও আমি কিছু আপনাদেরকে তাড়াতাড়ি সময় নেই ভিডিও বানাবার, তাই আপনাকে আমি যাতে আপনার গাছ সুস্থ থাকে একটা ভিডিওর মাধ্যমে আপনাকে আমি সঠিক কিছু মতামত দিয়ে দিচ্ছি। রনফিন আপনি ইউজ করতে পারেন, পার ট্যাঙ্কিতে 20 থেকে 25 গ্রাম ইউজ করতে পারেন। এর মধ্যে আছে পাইরোপক্সিফিন আছে 8%, ডাইফেনথিওরান আছে 5% এবং ডাইনোথোফিরন আছে 5% এবং ডাইফেনথিওরান আছে 18% SC ফর্মুলায় আপনি পেয়ে যাবেন। অথবা আপনি লতানো গাছের ক্ষেত্রে কিংবা যে কোনো বেগুন গাছ, লঙ্কা গাছ, অন্যান্য গাছের ক্ষেত্রে এটা, অথবা আপনি বায়োআর 303 ইউজ করতে পারেন। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট জাতীয় খাবার আছে, এমনকি এই বায়ো প্রোডাক্টটা কিন্তু খুব ভালো কাজ করে পাতা কোঁকড়ানোর জন্য, আপনি ইউজ করতে পারেন। পার ট্যাঙ্কিতে 15 থেকে 20 ml আপনি ইউজ করতে পারেন। তাহলে দেখবেন যে এই সমস্ত খাবার জাতীয় এই সমস্ত যে মাইক্রোনিউট্রিয়েন্ট সারটা আপনি ইউজ করলেন, এর সঙ্গে কিন্তু কীটনাশক মেশাবেন না। এর 2 দিন কিংবা 3 দিন পরে আপনি কিন্তু এই কীটনাশক কিংবা ইনসেকটিসাইড হিসেবে আপনি এগুলা ইউজ করতে পারেন। দেখবেন যে আপনার গাছ কিন্তু সুস্থ আছে, বেশ ঘোড়ার মতন দৌড়াচ্ছে, এমনকি স্ট্রংলি গাছ আছে। তাহলে আপনার কিন্তু এই বিভিন্ন রকম মহামারী, ভাইরাস জনিত বিভিন্ন রকম কোঁকড়ানো হাত থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন, এমনকি চাষটা করে আনন্দ পাবেন। আপনার গাছ সুস্থ থাকবে, চাষটা করে প্রচুর আনন্দ পাবেন, যেটা আপনি ওই চাষ থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওটি বেশি বাড়াচ্ছে না, যদি কোনো বুঝতে অসুবিধা আছে আপনি কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো কথার মাধ্যমে অনেক কথা থাকে, কিন্তু সব কথা ভিডিওর মাধ্যমে বলা যায় না, যে কটা মনে পড়ে সেগুলাই বলি। অবশ্যই ম্যান পয়েন্টগুলো বলে দিয়েছি। তাও যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা আছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে, এত সুন্দর ভিডিও এগুলো আশা করি আপনি অন্য কোথাও পাবেন না। যে গাছের ভিত আপনি রোগ লেগে যাওয়ার পর 1000 বার স্প্রে করলেও আপনার গাছ সুস্থ হবে না, কিন্তু আপনি প্রথম থেকে যদি আপনি ট্রিটমেন্ট করেন কিংবা প্রথম থেকে আপনি যে সিস্টেম মেনে চলেন, তাহলে কিন্তু আপনার গাছ স্ট্রং থাকবে। আপনি চেষ্টা করে দেখুন, আপনি কম জায়গায় এই জিনিসগুলো ফ্লো করুন। কম জায়গায় হয়তো 1 বিঘা লাগাচ্ছেন কিংবা 2 বিঘা লাগাচ্ছেন, আপনি 1 বিঘা জায়গায় আমার কথাটা মেনে চলুন, দেখুন আপনার ওই অন্য 1 বিঘার চেয়ে 1 বিঘা অনেক সুন্দর গাছ থাকবে, এমনকি রোগমুক্ত থাকবে। তাই আপনি ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আধুনিক ভিডিও পাওয়ার জন্য এমনকি বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আপনাদেরকে অজস্র ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।